দেখ, আগে একদিন স্টার্ট করেছিলাম এই চ্যাপ্টারটা, সেটা হচ্ছে কম্পারেটিভ ব্যালেন্স। চ্যাপ্টারের নাম হচ্ছে কি বলতো? কম্পারেটিভ ব্যালেন্স শিট এন্ড কমন সেন্স ব্যালেন্স শিট। দেখ চ্যাপ্টারের নাম লেখা আছে বইতে। এই চ্যাপ্টারের নাম হচ্ছে অ্যানালাইসিস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। চ্যাপ্টারের নাম হচ্ছে অ্যানালাইসিস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ফিনান্সিয়াল স্টেটমেন্টটাকে অ্যানালাইসিস করবো। কম্পারেটিভ স্টেটমেন্ট টুলস অর টেকনিক্স ফর ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। তো এই চ্যাপ্টারে আমি দুটো টপিক শিখে ফেলেছিলাম অলরেডি। একটা কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট, একটা কমন সেন্স ইনকাম স্টেটমেন্ট, ঠিক আছে? উম, এখন যেটা করাবো সেটা হচ্ছে কম্পারেটিভ ব্যালেন্স শিট। খুব সোজা জিনিস। দেখ কম্পারেটিভ এক নম্বর অঙ্কটা করাচ্ছি। বলছে দ্য ফ্রম দ্য ফলোইং ব্যালেন্স শিট অফ এক্স লিমিটেড অ্যাজ এট 31 মার্চ 2019 প্রিপেয়ার কম্পারেটিভ ব্যালেন্স করতে বলছে। কম্পারেটিভ ব্যালেন্স শিট করতে বলেছে। তাহলে ওরা তোকে যখনই কম্পারেটিভ ব্যালেন্স শিট করতে বলবে না, বা কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট বলবে, ওরা তোকে 2 বছরের ডেটা দিয়ে দেবে। 2 বছরের কম্পারেটিভ বললেই 2 বছরের ডেটা দিতেই হবে। কম্পেয়ার কখন করা হয়? দুটো জিনিসের মধ্যে তো কম্পেয়ার করা হয়। তো এখানে যখনই কম্পারেটিভ ব্যালেন্স শিট করবে তখন 2 বছরের ডেটা দেবে। ওর উপর বেস করে তোকে কম্পারেটিভ ব্যালেন্স শিটটা করতে হবে। দেখ দেখতে পাচ্ছিস 2 বছরের ডেটা দিয়েছে, একটা 19 আর একটা 18। তাহলে দাগ কাটতে হবে। প্রথমে প্রথমে হেডিং দেবো ইন দ্য বুকস অফ। প্রথমে হেডিং দিয়ে লিখবো ইন দ্য বুকস অফ ডট ডট ডট, তারপর লিখবো কম্পারেটিভ ব্যালেন্স শিট অ্যাজ অফ। ডেটগুলো কি করেছে? একটা 19 আর একটা 18 থেকে। লিখবো অ্যাজ অন 31/3/18 অ্যান্ড 31/3/19। চারটে দাগ কাটবে, চারখানা। প্রথম ঘরটা হবে কি আছে? 31/3/19, তাই তো? তারপরে ঘর হবে 31/3/18, তাই তো? তারপরে ঘরে হবে চেঞ্জ, তারপরে ঘরে হবে পার্সেন্টেজ। ঠিক আছে, এই হয়ে গেল ঘর। ঘরটা দাগ কেটে হয়ে গেল। চারটে ঘর করে দিলাম। এবার দেখ হয়ে গেল, দাগ কাটা হয়ে গেছে। ওই তো প্রথমে দেখ কোশ্চেন, দেখ ডেট বলেছে, একটা 31/18 বলেছে, একটা 19 বলেছে। প্রথমটা লিখবি 19, পরেরটা লিখবি 18, কারণ কোশ্চেনে যেমন সাজিয়েছে প্রথমে আগে 19 দিয়েছে, পরে 18 দিয়েছে। পার্টিকুলার প্রথমে লিখলাম 31/3/19, তারপর লিখবো 31/3/18। তারপরের ঘরে লিখবি চেঞ্জ, তারপরের ঘরে পার্সেন্টেজ। হ্যাঁ, চেঞ্জ মানে পরিবর্তন, চেঞ্জ। চেঞ্জ আর একটা হচ্ছে পার্সেন্ট। হয়ে গেল। এবার দেখ কোশ্চেনটা দেখে দেখে না এটাকে পড়তে হবে, বুঝলি তো? এই যে কোশ্চেনটা দেখেছিস তো, কোশ্চেনটার দিকে দেখা, প্রত্যেকে সবাই বইয়ের দিকে দেখা। এই যে প্রথমে বইয়ের দিকে দেখাই, দেখ এখান থেকে শুরু করে একদম এত অব্দি পুরো টুকতে হবে, ঠিক আছে তো? লেখাটা টুকতে হবে। আর এইটা যখন টুকবি না, তুই পড়ে পড়ে টুকবি, তাহলে বেটার হবে। কেন? পরীক্ষায় না এখান থেকে অনেক এমসিকিউটা, ধর এই ধর কম্পারেটিভ ব্যালেন্সে তোর পরীক্ষায় দেবেনি, তো তোকে বলেওছি আগে দেবেনি, আপনাদের কয়েকটা দেখেন এমসিকিউ প্রচুর দেয়। যেমন ধর তোকে একটা পরীক্ষায় ধর এমসিকিউ বলে দিল লং টার্ম বরোইংস কোন হেডে আসে, বুঝতে পারলি তো? তোকে অপশন দিয়ে দেবে, এমসিকিউ দেবে, বলে দেবে চারটে হেড দিয়ে দিল কোন কোন হেডে আসে, আমি বলতে পারি। এরকম কিছু কিছু কোশ্চেন থাকে, এগুলো তোকে জানতে পার, বুঝতে পারলি? তুই জাস্ট একটু পড়ে নিবি, আইটেম গুলো তুই পড়ে রাখ, ব্যাস আর কিছু নেই। জাস্ট যখন তুই লিখবি পড়ে পড়ে লিখবি, পড়ে 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 লিখবি, বুঝতে পারলি তো? পড়ে পড়ে লিখবি। তো দেখ আমি তোকে সাজিয়ে দিচ্ছি, কোনো ব্যাপার নাই। দেখ প্রথমে লিখছি কি, এটা কিন্তু ব্যালেন্স শিট। কারণ আগে তোরা ব্যালেন্স শিট কেমন করতো মনে পড়ে? ব্যালেন্স শিট আগে দেখ, আমি তোকে বুঝবো যদি মনে নেই না থাকে। আগে ব্যালেন্স শিট কেমন করতি মনে পড়ে? তুই পার্টনারশিপ তো করলি, এইদিকে লিখতি লাইবিলিটি, এইদিকে লিখতি অ্যাসেটস। এটা কাদের ব্যালেন্স শিট ছিল এরকম? এটা ছিল হচ্ছে পার্টনারশিপের ব্যালেন্স শিট বা সোল প্রোপ্রাইটারশিপ। 3 রকমের তো বিজনেস হয়, একটা সোল প্রোপ্রাইটারশিপ হয়, একটা পার্টনারশিপ হয়, একটা কোম্পানি হয়। যদি সোল প্রোপ্রাইটারশিপ বা পার্টনারশিপের বিজনেসের ব্যালেন্স শিট এরকম হয়, কিন্তু কোম্পানির ব্যালেন্স শিট, ঠিক আছে? কোম্পানি ব্যালেন্স শিট কেমন হবে? দেখ কোম্পানি ব্যালেন্স শিট এরকম হবে, ভার্টিক্যাল হয়। কোম্পানির ব্যালেন্স শিট কেমন হয়? ভার্টিক্যাল হয়। কিন্তু কিন্তু কোম্পানি ব্যালেন্স শিট ভার্টিক্যাল হবে, কিন্তু তোর পার্টনারশিপ বা সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস এর ব্যালেন্স শিট কেমন হবে? হরাইজন্টাল।
কি বললাম? হরাইজন্টাল হয়। তুই দেখ ভার্টিক্যাল কি করে বুঝবো? দেখ এখানে ভার্টিক্যাল বুঝিস কাকে বলে? ভার্টিক্যাল জানিস ভার্টিক্যাল কাকে বলে? তোরা আগে গ্রাফ এঁকেছিস তো? ধর যে কোনো গ্রাফ আঁকছিস, এই অ্যাক্সিসটা এটাকে বলতো ভার্টিক্যাল, এটাকে ভার্টিক্যাল বলে। আর এটাকে কি বলে? এটাকে হরাইজন্টাল, এটাকে হরাইজন্টাল। ঠিক আছে? এবার তুই আগে যে ব্যালেন্স শিট করতি, ধর এরম ভাবে করতি না? এরম ভাবে করতি, এইদিকে লিখতি লাইবিলিটি, এইদিকে লিখতি অ্যাসেটস, তাহলে পুরোপুরি তো কিছু হরাইজন্টাল লিখতি। আর এখন কিসে লিখবি? এখন এইদিকে লিখবি লাইবিলিটি, তার নিচে লিখবি অ্যাসেটস। তাহলে এখন কেমন লিখবি? ভার্টিক্যাল যে পরীক্ষা কোনো এমসিকিউ দেয় যে মানে যে এই যে ব্যালেন্স শিটটা করা হয় কোন ফরম্যাটে করা হয়, অপশন দিতে হবে ভার্টিক্যাল হরাইজন্টাল, তোর মাথায় রাখতে হবে কোন ফরম্যাটে করি এখন। এখন কোন ফরম্যাটে করছি, ভার্টিক্যাল না হরাইজন্টাল? ভার্টিক্যাল, এখন ভার্টিক্যাল, কিন্তু আগে কিন্তু হরাইজন্টাল করতে। ঠিক আছে? তো তোকে বলতে পারি যে কম্পারেটিভ ব্যালেন্স শিট যে বলা হচ্ছে বা কমন সাইজ ব্যালেন্স শিট বলা হচ্ছে, এটা কিসে করা হয়, ভার্টিক্যাল নাকি হরাইজন্টাল? নাকি বলতে পারি এনি বোথ, তখন তোকে লিখতে হবে যে না এখন ভার্টিক্যালে করা হবে। এটা মনে রাখতে, ভার্টিক্যাল এমসিকিউ তো আছে, যখন করাবো তখন তোকে বলে দেবো, এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, তো বুঝলি তো? তাহলে ব্যালেন্স শিট বুঝতে পারলি, ব্যালেন্স শিটটা কেমন হবে? একদম পুরো স্ট্রেট ফর্মে নাম, মানে ভার্টিক্যাল। প্রথমে কি লিখবো? ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস। কি লিখবো প্রথমে বল? ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস লিখলাম। লিখলেন ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস বলে হেডিং দিবি, ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস। নাম্বার ওয়ান দিলে নাম্বার ওয়ান কি লিখবো? শেয়ার হোল্ডার ফান্ড, শেয়ার হোল্ডার। ঠিক আছে? এর আন্ডারে এ আর বি। ঠিক আছে? দেখ ওখানে লিখে দিয়েছে, আমি তো তোকে পড়ে পড়ে করছি, আমাদের পুরো ফরম্যাট পুরোই মুখস্থ। ঠিক আছে? এ দিয়ে লিখবো কি বলতো? শেয়ার ক্যাপিটাল। বি দিয়ে লিখবো রিজার্ভ এন্ড সারপ্লাস। ঠিক আছে? 2 নম্বর দিয়ে লিখবো কি বলতো? নন কারেন্ট লাইবিলিটিস। এটা লিখবো কি? লং টার্ম বরোইং। নম্বর দিয়ে কি লিখবো বলতো? লং টার্ম বরোইং। ঠিক আছে? 3 নম্বর দিয়ে লিখবো কারেন্ট লাইবিলিটিস। ঠিক আছে? 3 নম্বর দিয়ে লিখবো কি? কারেন্ট লাইবিলিটিস। কি লিখলাম? এমন পরে লিখবো, এমন পরে লিখবো, এটা ফরম্যাট, এই ফরম্যাটটা মনে রাখবো। এই অঙ্ক কোনো ব্যাপার নেই, অঙ্ক মানে একদম ইজি অঙ্ক। এই অঙ্ক একদম ইজি অঙ্ক। ঠিক আছে? জাস্ট শুধু এইটুকু মনে রাখতে হবে ফরম্যাট। ফরম্যাটটা দিয়েই দিয়ে দেখ, তুই দিয়েই দিয়ে আর কি লেখা আছে কারেন্ট লাইবিলিটি পর? আর কিছু লেখা আছে কারেন্ট লাইবিলিটি পর? দেখ, না কিছু লেখা নেই। ও না, কারেন্ট লাইবিলিটি আবার ভাগ দিয়েছে না, দুটো দিয়েছে, একটা টেট পেবেল আর একটা আদার কারেন্ট লাইবিলিটি। লিখে দিই এটা টেট পেবেল। এ দিয়ে বলছে টেট পেবেল, বি দিয়ে বলছে আদার কারেন্ট লাইবিলিটি। যদি তোর পরীক্ষায় ব্যালেন্স শিট দেয়, সে কম্পারেটিভ ব্যালেন্স শিট দিক বা কমন সেন্স ব্যালেন্স শিট দিক, ফরম্যাট আগে সাজাতেই হবে। এটা না সাজালে অঙ্ক হবে না, বুঝতে পারলি? এটা সাজাতেই হবে। ওরা তো তোকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, দেখা গেলো পরীক্ষা সাজিয়ে নাও দিতে পারে, এরকম এরকম ভাবে নাও দিতে পারে। তখন যদি সাজিয়ে না দেয়, তখন তোকে ফরম্যাটটা মুখস্থ রাখবে। ঠিক আছে তো? তা অতটা ইম্পর্টেন্ট নয়, কারণ পরীক্ষায় কোনোদিন আজ পর্যন্ত তোর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আসেনি এই টপিকের অঙ্ক, কোনোদিন আজ পর্যন্ত আসেনি। ইভেন টেস্টও কোনো কলেজ স্কুলে দেয়নি। ঠিক আছে? তুমি যতগুলো স্কুলের টেস্টের করতে ফলো করেছি। ঠিক আছে? বুঝতে পারছি তো কি বললাম? তো দেয় কোনটা? আমি আগের ক্লাস যেটা করেছিলাম কি বলতো? কমন সাইজ ইনকাম স্টেটমেন্টটা খুব দেয়, খুব দেয় কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট, অনেক স্কুলে দেয়। সিলেবাসে আছে, তোকে দেখিয়ে দিচ্ছে। এই অঙ্কগুলো দেয় হচ্ছে কাদের বলতো? যারা সিবিএসসি বা আইএসসি পড়ে, ওদের খুব দেয় এই অঙ্কগুলো, খুব দেয় ওদের। সোজা অঙ্ক, এটা খুবই মানে এই চ্যাপ্টারটাকে খুব সোজা চ্যাপ্টার বলে, খুবই সোজা চ্যাপ্টার। হয়ে গেল, তাহলে তোর দেখ লাইব্রেরিটি খতম হয়ে গেল। এবার অ্যাসেট লিখবো, 2 নম্বর দিয়ে লিখবো অ্যাসেটস, এখানে লিখবো 2 নম্বর দিয়ে অ্যাসেটস। জানিস অ্যাসেট দু রকমের হয়, একটা নন কারেন্ট অ্যাসেটস, একটা কারেন্ট। এক দিয়ে লিখবো কি? নন কারেন্ট অ্যাসেটস।
নন কারেন্ট অ্যাসেট আমি বললাম দেখ এখানেও দেখিয়ে দিই তাই তো বুঝতে পারবি। দেখ আমি কি বললাম, একটা বললাম নন কারেন্ট অ্যাসেট, একটা কারেন্ট অ্যাসেট বললাম না। অ্যাসেটকে দু ভাগ ভাগ করে নন কারেন্ট আর কারেন্ট। দেখ বইয়ের মধ্যে দেখ এক দিয়ে দেখ বোল্ড করে লেখা আছে, দেখ কালো কালি দিয়ে বোল্ড করে নন কারেন্ট, আবার দুই এ কারেন্ট অ্যাসেট লেখা আছে। এবার দেখ নন কারেন্ট অ্যাসেটকে আমরা নন কারেন্ট অনেকগুলো হয়। নন কারেন্ট অ্যাসেট দু রকমের হয়। মানে অ্যাকচুয়ালি কি হয়েছে, এখানে তো তোদের লেভেলে বেশি দেয়নি। অ্যাকচুয়ালি নন কারেন্ট অ্যাসেট 4 রকমের হয়, এখানে নেই, এখানে দুটোই আইটেম দিয়েছে। আর পরীক্ষায় দিলে দুটো আইটেমই দিবে। তো কি কি আছে নন কারেন্ট অ্যাসেট? দুটো আইটেম, একটা দিচ্ছে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, ঠিক আছে। এই যে এ তে লেখা আছে না, দেখ এতে এটা হচ্ছে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, আর বি তে লেখা আছে কি বলতো নন কারেন্ট ইনভেস্টমেন্ট। এই যে ফিক্স অ্যাসেট, আগে বলা হতো ফিক্স, এখন বর্তমানে ফিক্স এর নতুন নাম হয়েছে। আগে বলা হতো ফিক্স অ্যাসেট, এখন তাকে বলা হয় প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট। ঠিক বুঝতে পারলি না কি বললাম? আগে নাম ছিল ফিক্স অ্যাসেট, আগে বলা হতো ফিক্স অ্যাসেট, এখন তাকে বলা হয় প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, ঠিক আছে। তোকে যেটা দিই সেটাই লিখবি, ঠিক আছে। তাহলে এখানে কি বললাম, নন কারেন্ট অ্যাসেটের মধ্যে কি বললাম, প্রপার্টি এ দিয়ে লিখছি। প্রপার্টি কেন, ওখানে যেটা বলছি সেটাই লিখি, ফিক্স অ্যাসেটস যেটা বলছি সেটাই লিখি, কিন্তু আগে এটাকে বলা হতো প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট। কি লিখলাম, ফিক্স অ্যাসেট লিখলাম, তাই তো ফিক্স অ্যাসেট লিখলাম, এ দিয়ে লিখলাম ফিক্স অ্যাসেট। জানিস ফিক্স অ্যাসেট ক রকমের হয়? দু রকমের ফিক্স অ্যাসেট। বল ভাব কি কি ফিক্স অ্যাসেট হয়। আরে একটা ফিক্স অ্যাসেট কি, একটা ফিক্স এর এক্সাম্পল বল না। ল্যান্ড বিল্ডিং এগুলো তো ফিক্স আছে। তো ফিক্স অ্যাসেট দু রকমের হয়, একটা ফিক্স অ্যাসেট টাচ করা যায়, একটা টাচ করা যায় না। টাচ করা গেলে ট্যানজিবল, টাচ না করা ইনট্যানজিবল। ইনট্যানজিবল লিখছি না কারণ কোশ্চেনে দেয় না। কিন্তু কোনো কোশ্চেনে দিতেই পারে, কোনো কোশ্চেনে দিতেই পারে। ট্যানজিবল অ্যাসেটস হয়ে গেল। বি দিয়ে কি হয়, বি দিয়ে আমি বললাম নন কারেন্ট অ্যাসেট বেসিক্যালি দু রকমের হয়, বেসিক্যালি দু রকমের হয়, ঠিক আছে। মানে এটাই দেখা যায়, দুটো তো দেখাই যায়, দুটো দেখাই না। সেটা কি, একটা ফিক্স অ্যাসেট আর একটা নন কারেন্ট ইনভেস্টমেন্ট। লেখ নন কারেন্ট ইনভেস্টমেন্ট হয়ে গেল। দু নম্বর দিয়ে দেবো কারেন্ট অ্যাসেটস। ঠিক আছে, এবার দেখ কারেন্ট অ্যাসেটের মধ্যে কি কি আছে, কি কি আছে কারেন্ট অ্যাসেটের মধ্যে। দেখ একটাই আছে, ট্রেড রিসিভেবল, ট্রেড রিসিভেবল আর কিছু নেই, ট্রেড রিসিভেবল। হয়ে গেল, ছয়ানো হয়ে গেল। এবার দেখে দেখে ভ্যালু তুলবো, দেখে দেখে ভ্যালু তুলবো। কি বলেছে এখানে দেখ, শেয়ার ক্যাপিটাল কত দিয়েছে। এই অঙ্ক বেশি করতে হবে না, আমি এখন একটা অঙ্ক করালাম, ঠিক এর পরে আর একটা অঙ্ক অঙ্ক হয়ে যাবে, কিছু না কিচ্ছু করার দরকার, কিচ্ছু করারই দরকার নেই। বেশি করা মানে আমি তো বলেছি যেটা আসবে না সেরকম বেশি প্র্যাকটিস করে লাভ হবে। এই যে চারটে টপিক আছে, চারটে টপিকের উপর, প্রতিটা টপিকের উপর একটা করে অঙ্ক আমি করেছি, একটা করে অঙ্ক করবো। এবং কোন টপিক যদি মনে হয় একটু করতে হবে এই চ্যাপ্টারতে, সেটা কমন সেন্স ইনকাম আর কিছু কিছু করার দরকার, আর কিছু দরকার নেই। বুঝতে পারলি তো? মানে অতটা ইম্পর্টেন্ট নয় পরীক্ষার জন্য। শেয়ার ক্যাপিটাল দেখ কত আছে, 19-12 লাখ, 18-10 লাখ। এই যে 19-12 লাখ আর 18-10 লাখ লিখেছে, আগে ভ্যালুগুলো তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস 2 লাখ, 2 লাখ, এখানে লিখবো 2 লাখ, এখানে লিখবো 2 লাখ। লং টার্ম বনেস কি ছিল, দেখ 5 লাখ, 5 লাখ লিখেছে, 5 লাখ, 5 লাখ। কারেন্ট লাইবিলিটিস এর মধ্যে কি ছিল, ট্রেড পেবেল 3 লাখ, 1 লাখ। আদার কারেন্ট লাইবিলিটিস 4 লাখ, 2 লাখ।
ঠিক আছে, হয়ে গেল। এবার অ্যাসেট গুলো বসিয়ে দিয়ে ভ্যালু গুলো বসিয়ে দিয়ে তারপর একবার অঙ্ক করে দিচ্ছি। অ্যাসেট গুলো, অ্যাসেটে কি আছে প্রথমে দেখ কি আছে, ট্যাঞ্জিবল অ্যাসেট 14 লাখ 10 লাখ, নন কারেন্ট ইনভেস্টমেন্ট কত আছে 4 লাখ 4 লাখ, ট্রেড রিসিভেবল কত, এবার ট্রেড রিসিভেবল 8 লাখ 6 লাখ, ব্যাস শেষ হয়ে গেল। টোটাল করি এটা, অ্যাসেট সাইড টোটাল কত দেখ 14 আর 4 18 আর 8 কত হবে 26 লাখ। আর এখানে পরের বছর 10 আর 4 14 আর 6 20 লাখ। অ্যাসেট সাইড টোটাল করলাম, লাইব্রেরি সাইড টোটাল করলে কত হচ্ছে দেখ 12 আর 2 14, 14 আর 5 19, 19 আর 3 22 আর 4 26 লাখ। পরের বছর 10 আর 2 12 আর 5 17 আর 1 18 আর 2 20 লাখ। দেখ তাই এসছে, দেখ নিচেও 26 লাখ 20 লাখ। তোর জানিস তো ব্যালেন্স শিটের নিয়ম তো জানিস, অ্যাসেট আর লাইব্রেরি ইকুয়াল হতে হবে, বুঝলি? হয়ে গেল। এবার বল, আগের ক্লাসে করেছিলাম না কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট, আগের ক্লাসে কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট করেছিলাম। তুই মনে কর না, তুই এখন যে অঙ্ক করবি এখন মনে কর তুই ব্যালেন্স শিট করছিস না, কম্পারেটিভ কি করে করাতাম শিখিয়েছিলাম মনে আছে, কম্পারেটিভ কি করে করতাম, কম্পারেটিভ করতাম কি, কম্পারেটিভ মানে কি কম্পেয়ার করা, কম্পেয়ার করা, কম্পেয়ার। দেখ না এখানে 12 লাখ ছিল, এখানে 10 লাখ হলো, তাহলে 12 লাখ ছিল 10 লাখ হলো, কম্পেয়ার করবো, কম্পেয়ার করলে কত বেরোচ্ছে 2 লাখ, হয়ে গেল 2 লাখ। এই ঘরে লিখবো 2 লাখ, হয়ে গেল 2 লাখ, চেঞ্জ হয়ে গেল 2 লাখ। তাহলে সবকটা চেঞ্জ কর, সবকটা চেঞ্জ কর। তারপরটা হ্যাঁ বল, হ্যাঁ মানে চেঞ্জ করবো, চেঞ্জ শুধু চেঞ্জের ঘরটা কর। 2 লাখ ছিল 2 লাখ হলো, কিছুই চেঞ্জ হবে না, ড্যাশ। 5 লাখ ছিল 5 লাখ হলো, কিছুই চেঞ্জ হলো না, ড্যাশ। 3 লাখ ছিল 1 লাখ হলো, দেখ 3 লাখ ছিল 1 লাখ হলো, তার মানে কি হলো, ও একটু ভুল হয়েছে মনে হয়, দেখ আমি বলছি, মানে আমি একটু ভুল বলেছি, ভুল বলিনি, মানে অ্যান্সার ঠিক আছে, কাটাকাটি করতে হবে না। 12 লাখ ছিল 10 লাখ হলো না, একটু উল্টো বলেছি, দেখ 18 সালে 10 লাখ ছিল 12 লাখ হলো, 2 লাখ বাড়লো, ঠিক আছে, কিছু চেঞ্জ করতে হবে না। 10 লাখ ছিল 12 লাখ হলো, 2 লাখ বাড়লো, তো আমি তো প্লাসই লিখেছি, মাইনাস করিনি, প্লাস 2 লাখ। তারপরের গুলো দেখ রিজার্ভ সারপ্লাস ঠিক আছে, তারপরটাও ঠিক আছে, কিন্তু তারপর একটা ট্রেড পেমেন্ট দেখ 1 লাখ ছিল 3 লাখ হলো, তাহলে কি হয়েছে 1 লাখ ছিল 3 লাখ হলো, তাহলে কি হয়েছে, বেড়েছে না কমেছে, বেড়েছে, তাই তো 2 লাখ হলো। তারপর 2 লাখ ছিল 4 লাখ হলো, এটাও বেড়েছে 2 লাখ হলো, বোঝা গেল এত অব্দি, বোঝা গেল সবকটা। তারপর একটা দেখ, তারপরে টোটাল করতে নেই, চেঞ্জের ঘরে টোটাল করতে নেই, হ্যাঁ কি করতে হবে বলতো, 20 লাখ ছিল 26 লাখ হলো, তাহলে কি হয়েছে 20 লাখ ছিল 26 লাখ হয়েছে, মানে 6 লাখ বেড়েছে, হয়ে গেল। তার নিচের চেঞ্জ গুলো কর, 10 লাখ ছিল 14 লাখ হলো, তার কত হয়েছে 4 লাখ বেড়েছে, 4 লাখ 4 লাখ ঠিক আছে, 6 লাখ ছিল 8 লাখ হয়েছে, মানে 2 লাখ বেড়েছে। তারপর 20 লাখ ছিল 26 লাখ হয়েছে, 6 লাখ বেড়েছে, হয়ে গেল, চেঞ্জের ঘরে হয়ে গেল। জাস্ট পার্সেন্টেজ করবো, করলি অঙ্ক শেষ। পার্সেন্টেজ বের করার নিয়মটা কি, পার্সেন্টেজ একদম সিম্পল জিনিস, এখানে পার্সেন্টেজ বের করার নিয়ম হচ্ছে চেঞ্জ বাই প্রিভিয়াস ইয়ার, ব্যাস। এগুলো আগেও বলেছিলাম, কি হবে, আমরা সবসময় পার্সেন্টেজ প্রিভিয়াস ইয়ারের রেসপেক্টে বের করে থাকি, ঠিক আছে, চেঞ্জ বাই প্রিভিয়াস ইয়ার ইন্টু 100। তাহলে দেখ প্রথমে দেখ চেঞ্জ করেছিল 2 লাখ, ক্যালকুলেটর নেই, চেঞ্জ ছিল 2 লাখ, 2 লাখকে 12 লাখ দিয়ে ভাগ কর, 2 লাখ বাই না কি 12 লাখ কেন করবি তুমি, দেখ চেঞ্জ বাই প্রিভিয়াস ইয়ার, তাই তো, চেঞ্জ কত হয়েছিল, চেঞ্জ আমাদের চেঞ্জ তো ধর এই চেঞ্জ, এই চেঞ্জকে কি দিয়ে ভাগ করো, প্রিভিয়াস ইয়ার দিয়ে, চেঞ্জ বাই 18 সাল, প্রিভিয়াস ইয়ার কোনটা 18 না 19, 18 সাল, তাহলে সব কটাকে ভাগ করো, চেঞ্জকে ভাগ করো কত প্রিভিয়াস ইয়ার, তাহলে প্রথমটা ছিল 2 লাখ, 2 লাখ বাই 10 লাখ কত হচ্ছে 20%, প্রথমে 20%। তারপর একটা কোনো পার্সেন্টেজ হবেই না, তারপর একটা কোনো পার্সেন্টেজ হবে না, তারপর একটা আবার 2 লাখ বাই 1 লাখ, দেখ 2 লাখ বাই 1 লাখ, তাই 200 নাকি 200%, 200%। তারপর একটা 2 লাখ বাই 2 লাখ, তাহলে কত 100%, ঠিক আছে, বুঝতে পারছিস তো। তারপর একটা 6 লাখ বাই 20 লাখ, 30%, ঠিক আছে, 6 লাখ বাই 20 লাখ কত পার্সেন্ট, 30%, ক্লিয়ার।
নেক্সট, তারপর কি হবে 4 লাখ বাই 10 লাখ, 4/10 40%। তারপর একটা কি হচ্ছে, কিছুই তো হবে না, চেঞ্জ তো হয়নি, ড্যাশ হয়ে গেল। তারপর 2 লাখ বাই 6 লাখ 30% নাকি দেয় 33.3, তাই তো। লাস্টেরটা 6 লাখ বাই 20 লাখ করলে কত হয় 30%, শেষ শেষ হয়ে গেল। তাহলে নিয়মটা কি, চেঞ্জ বাই প্রিভিয়াস ইয়ার, প্রথম করে শেষ হয়ে গেল, এমন করে শেষ, ঠিক আছে। তাহলে কি করলাম আমি, একটা বল, এটা আমি করলাম কোঅপারেটিভ ব্যালেন্স শিট। এবার করবো কি, কমন সাইজ ব্যালেন্স শিট। তোমার আগে রুলটা ঢুকে নিন, প্রতিটা অঙ্কে এই নিয়মটা হয়। এই যে কমন সাইজ ব্যালেন্স শিট দিয়েছে না, ওর কিন্তু ইয়ে দেয়নি, তোর এরকম সাজিয়ে দেয়নি, সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিল। তো কমন সাইজ ব্যালেন্স শিটের ক্ষেত্রে আগে টুকতে হবে তোকে। বলছি আগে ফরম্যাট আমি বলছি। দুইয়ের অঙ্কটা বাড়িতে করে নিবি, হ্যাঁ। দুইয়ের অঙ্কটাও কম্পারেটিভ ছিল, এটা বাড়িতে করবি, জাস্ট একটা অঙ্ক বাড়িতে করবি, ঠিক আছে। দুইয়ের অঙ্কটা বাড়িতে করবি, ঠিক আছে, দুইয়েরটা হোমওয়ার্ক। একটাই অঙ্ক করবো, দেখ এই 9 নম্বর অঙ্কটা করি, 9 নম্বর অঙ্কটা, 9 নম্বর অঙ্কটা করছি, দেখ বুঝছিস তো। এটা হচ্ছে কমন সাইজ, দেখ বলেছিল কমন সাইজ ব্যালেন্স শিট করতে, কি করতে বলেছিল বল, কমন সাইজ ব্যালেন্স শিট, কি করতে বলেছিল বল, কমন সাইজ ব্যালেন্স শিট, দেখিস তো। তাহলে কোন কোন বছর বলেছে, প্রথমে 19, পরে 18, ওই একই। তো এখানে ইন দা বুকস অফ, এখানে লিখবো কমন সাইজ ব্যালেন্স শিট, কি লিখবো, কমন সাইজ ব্যালেন্স শিট, ঠিক আছে। ইন দা বুকস অফ ডট 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 দিলাম, আমি জানি না কোম্পানির নাম কি, ঠিক আছে, কোম্পানির নাম দিয়েছে এস লিমিটেড, এস এলটি, ঠিক আছে। ইন দা বুকস অফ লিখলাম এস এলটিডি, ইন দা বুকস অফ এস এলটি লিখলাম। তারপরে লিখবো হচ্ছে কমন সাইজ ব্যালেন্স শিট, কি দেখছিস, কি দেখছিস, এক্স, দেখে নিচ্ছি, আচ্ছা, এক্স এলটিডি, ইন দা বুকস অফ এক্স এলটিডি মানে এক্স লিমিটেড, কমন সাইজ ব্যালেন্স শিট। তারপর কি বলছে 31/3/18 আর 31/3/19, তাই তো। দেখ কি হবে, প্রথম ঘরটা কি লিখবো দেখ, প্রথম ঘরটা লিখবো দেখ 31/3/18, ঠিক আছে। তারপরে ঘরে কি হবে, পার্সেন্টেজ হবে, এটা একটু ডিফারেন্ট। তারপরে ঘরে হবে 31/3/19, তারপর ঘরে পার্সেন্টেজ, এটা হচ্ছে, ঠিক আছে। আগেরটা কেমন ছিল, কম্পারেটিভ মানে কি, কম্পারেটিভ মানে কি, কম্পেয়ার করা, দুটো বছরের মধ্যে কম্পেয়ার করতে, ওখানে চেঞ্জ এসছে। এখানে কমন, এখানে কম্পেয়ার করা মানে এখানে কমন হবে, 18-র উপর বেস করে একবার করবো, 19-এর উপর বেস করে একবার করবো, ঠিক আছে। এই হচ্ছে ডিফারেন্স কম্পারেটিভ আর কমনের মধ্যে। এবার তোকে ফরম্যাট সাজাতে হবে, দেখ ফরম্যাট সাজিয়েছিস তো, দেখ ফরম্যাট সাজা, পুরো আগেরটার মতন দেখে দেখে সাজা, আর না হলে এখানে কোশ্চেনে এটা দিয়েছে, দেখে দেখে সাজা, কোশ্চেনে যে ফরম্যাট দিয়েছে দেখ, দেখে দেখে সাজা,
ঠিক আছে, দেখে নিই আমার ঠিক লেখা আছে এখানে। ইকুইটি অ্যান্ড লাইবিলিটিজ দিয়ে শেয়ার হোল্ডার ফান্ড, তার আন্ডার শেয়ার ক্যাপিটাল রিজার্ভ সারপ্লাস লেখা আছে। দেখে দেখে পড়বো নেই, হ্যাঁ, তারপর তো অঙ্কটা ইজি হয়ে যাবে। এবার দেখ, প্রথমে একটা করে বল আমাকে, হ্যাঁ, পুরো দেখে দেখে টোকা হয়ে গেল। প্রথমে দেখে দেখে বল, শেয়ার ক্যাপিটাল কত ছিল বল, শেয়ার ক্যাপিটাল কত ছিল বল। 2,16,000 শেয়ার ক্যাপিটাল 20 লাখ আর 16 লাখ, তাই তো? লেখ শেয়ার ক্যাপিটাল 18 সালে, আস্তে আস্তে লিখবি, 18 সালে কত ছিল, 18 সালে কত ছিল, 16 হ্যাঁ, 16,000 18 সালে 16 লাখ। আচ্ছা ধরুন ভাই, বলতে অসুবিধা হলে আমি একটু ডেটটা সাজিয়ে দিচ্ছি, আগে 19 করে দিই, তাই না? নাহলে বারবার অসুবিধা হবে, বইতে তো আগে 19 পরে 18 দিস, তাই না? তাহলে বল 20 লাখ আর 16 লাখ, লেখ 20 লাখ আর 16 লাখ। ঠিক আছে, আমি ডেটটা চেঞ্জ করে দিলাম, কেননা বইতে কি ডেট ছিল, আগে কোন ডেট ছিল, বইতে আগে 19 ছিল পরে 18 ছিল। কেননা জানিস তো, আমি যে আগে 18 পরে 19 লিখি, অ্যামাউন্টটা এদিক ওদিক হয়ে উল্টে যাবে, ঠিক আছে? যেন একই রাখবি, বইতে আগে ডেট দিয়েছে 19 পরে 18, তাই আমি আগে 19 পরে 18 করে। রিজার্ভ আর সারপ্লাস কত দিয়েছে বল, 6,04,000 6 লাখ আর 4 লাখ হয়ে গেল। তারপর বল লং টার্ম বরোইংস কত বলেছে, 12,00,000 আর 10,00,000 12 লাখ আর 10 লাখ, লেখ 12 লাখ আর 10 লাখ। ট্রেড পেবেল কত বলেছে, 2,00,000 আর 5,00,000 2 লাখ আর 5 লাখ। আদার কারেন্ট লেভারেজ কত বলেছে বল, তারা দেখছি বলেনি নাকি? আচ্ছা এখানে এই অঙ্ক আধার কার্ড ছিল না, ঠিক আছে, আমি লিখে দিয়েছি, মানে ড্যাশ দিয়ে দিই, কাটতে হবে, ছিল না অঙ্ক ছিল না, হয়ে গেল। এবার চলে ট্যানজিবল অ্যাসেটস বল কত ছিল, 22,00,000 আর 20,00,000 22 লাখ 20 লাখ, 22 লাখ 20 লাখ।
ইনট্যাঞ্জিবল অ্যাসেট কত ছিল? 3,08,00,000। 3,00,000 আর 8,00,000। ইনভেস্টমেন্ট ছিল ওকে, নন কারেন্ট ইনভেস্টমেন্ট না। না, ইনভেস্টমেন্ট ছিল না, তাই তো, ড্যাশ দিয়ে দিলাম। এবার বল কারেন্ট অ্যাসেটস এর মধ্যে ইনভেন্টরি কত ছিল? 10,05,00,000। 10,00,000 আছে। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কত ছিল? 5,02,00,000। শেষ। টোটালটা করি, প্রথমে 19 টোটাল করি। 20 আছে 26, 26 আর 12 38, 38 আর 2 40,00,000। 18 সাল 16 আর 4 20, 20 আর 10 30, 30 আর 5 35। এখানেও তাই হবে। 22 আর 3 25, 25 আর 15 40,00,000। 20 আর 8 28, 28 আর 7 35,00,000। ঠিক আছে, হয়ে গেল। ঠিক আছে তো, হয়ে গেল, কমপ্লিট। এবার জাস্ট শুধু পার্সেন্টেজ গুলো বের করতে হয়। এই যে এইগুলো করার উপর কোনো নাম্বার নেই, কিন্তু মেন হচ্ছে পার্সেন্টেজই নাম্বার। পার্সেন্টেজ বের করাটাই নাম্বার। দেখ কি করে করতে হয়। কমন সাইজের ক্ষেত্রে কি বলতো, কমন সাইজ ব্যালেন্স শিট যখন বলবে কোনো একটাকে কমন রাখবে, কোনো একটাকে কমন রাখবো। এক্ষেত্রে নিয়মটা কি হয় এটা বলে দিচ্ছি, মন দিয়ে শুনবি। এই যে কমন সাইজ ব্যালেন্স শিটটা করবি না, কমন সাইজ ব্যালেন্স শিট করবি টোটালের উপর হয়, সবসময় টোটালের উপর। কার উপর হয়? টোটালের উপর। ধর সাপোজ ধর আমি বলছি আমি যখন 19 সাল করবো তখন 19 সাল নিয়েই ভাববো, 18 সালে যাবো না। এটা মাথায় রাখবি। এই যে 19 সালের যে ডেটা দিয়েছে এর 19%, 18 সালের ডেটা দিয়েছে 18%। যখন তুই 19-এর পার্সেন্টেজ গুলো করবি 19-এর ডেটা নিবি, যখন 18 পার্সেন্টেজ করবে 18 ডেটা নিবি, মাথায় রাখবি। ঠিক আছে, এবার দেখ তো আমি যদি তোকে সুন্দর করে বলি, ধর 19 সালে এই কোম্পানি, 19 সালে এই কোম্পানি কত টাকা টোটাল লাইবিলিটি কত ছিল? টোটাল লাইবিলিটি কত ছিল? 40,00,000 টাকা। বল 19 সালে এক্স কোম্পানি টোটাল লাইবিলিটি কত ছিল? 40,00,000 টাকা। এই 40,00,000 টাকার মধ্যে ক্যাপিটাল কত ছিল? 40,00,000-এর মধ্যে ক্যাপিটাল কত ছিল? বইতে না, খাতায় করা আছে, বই আর দরকার নেই, বই দরকারই নেই। 40,00,000 টাকার মধ্যে 20,00,000, তাহলে কত পার্সেন্ট ক্যাপিটাল ছিল? 50%। 50%। বোঝ ব্যাপারটা, তারপর তুই নিজে বুঝে ফর্মুলাটা কি হচ্ছে। তারপর এই 40,00,000 টাকার মধ্যে রিজার্ভ ছিল কত? 6,00,000 টাকা। তাহলে কত পার্সেন্ট রিজার্ভ ছিল? 40,00,000 টাকার মধ্যে 6,00,000 টাকা রিজার্ভ ছিল, তাহলে কত পার্সেন্ট? বুঝতে পারছিস তো এইসব কথা? 6,00,000 বাই 40,00,000, 15%, তাই না? 15%। তারপর ওই একই রকম বলছি, দেখ 40,00,000 টাকার মধ্যে লোন ছিল 12,00,000, তাহলে কত পার্সেন্ট? 30%। কি করে হচ্ছে বুঝতে পারছিস? আবার 40,00,000 টাকার মধ্যে 2,00,000 টাকা, কত পার্সেন্ট? 5%। ঠিক আছে তো, বুঝতে পারলি ব্যাপারটা কি বলতে চাইছি? তাহলে টোটাল কত হবে? টোটাল দেখ 100 হবে, অলওয়েজ 100 হবে, অলওয়েজ 100 হবে, টোটাল 100 হবে। দেখ টোটাল 100 কর, দেখ আমি 100 করলাম, দেখ টোটাল 100ই হচ্ছে। দেখ 40, 50 আর 15 65 আর 35 100। তাহলে জানিস কি করে করলাম ফর্মুলাটা? কিচ্ছু না, এটা কি করলাম, কি করে করলাম জানিস? সব কটাকে 40,00,000 দিয়ে ভাগ করলাম। এই যে এখানে যত ডেটা ছিল, এখানে যত ডেটা ছিল সব কটা ডেটাকে 40,00,000 দিয়ে ভাগ করলাম। বুঝতে পারলি? তোমার দিয়ে শোন, আবার পরেরটা যখন করবো যত ডেটা সব 40,00,000 দিয়ে ভাগ করবো। তাহলে 40,00,000 দিয়ে ভাগ করলে কি হবে? কর 22,00,000 বাই 40,00,000 কর। এর একটা টেকনিক আছে, আমি আগের ক্লাসেও শিখিয়েছিলাম। নিয়ম কি জানিস তো? সব কটা ক্যালকুলেটারে লিখতে হয় প্রথমে 100। কি লিখলাম? ক্যালকুলেটর প্রথমে লিখবো 100, ডিভাইডেড বাই করবো কি? টোটাল। ডিভাইডেড বাই কি করবো? টোটাল। 100 ভাগ টোটাল, ইন্টু দেবো। ইন্টু কত ছিল? তার প্রথমটা ছিল 22,00,000, এই অঙ্কে তার 22,00,000 ছিল, লিখলি। ক্যালকুলেটর লেখ 100 ভাগ টোটাল কত ছিল? 40,00,000 হয়ে গেল, ইন্টু কত লিখবো? 22,00,000 করে ইকুয়াল টু প্রেস করো, ইকুয়াল টু প্রেস করো। কত বেরোচ্ছে? প্রথমটা 55, দেখ 55 হয়ে গেল। তারপরেরটা দেখ, তারপরে কত ছিল ভ্যালু? তারপরে ভ্যালু কত ছিল? 3,00,000 টাকা। 3,00,000 টাকা লিখবো, আর কি ছিল? শুধু 3,00,000 টাকা লিখবো। ক্যালকুলেটর 3,00,000 টাকা লিখবো, লিখে ইকুয়াল টু দেবো, দেখ বেরিয়ে যাবে। কত বেরোচ্ছে? 7.5। তারপরে কিছু ছিল না, তারপর 10,00,000 লিখবো ক্যালকুলেটর, তারপর 10,00,000 লিখবো, লিখে ইকুয়াল টু দেবো, দেখ ভ্যালু বেরিয়ে যাবে। কত? 25 বেরিয়ে গেল। ঠিক আছে, 10,00,000 লিখে ইকুয়াল টু দিবি, তুমি 25 বেরিয়ে গেলে। 10,00,000 লিখে 25 লেখ, 25 লেখ, তারপরে গুলো কত থাক? ঠিক আছে, তারপর 5,00,000 লিখে ইকুয়াল টু দিলে কত বেরোবে? দেখ
5 লাখ লিখে ইকুয়াল টু দে কত বলছে দেখ 12.5 12.5 হয়ে গেল। টোটাল কত হবে বলতে টোটাল হলে 100 হবে। টোটাল হলে তুই 100 লিখেই দিয়েছিস ক্যালকুলেটর। বোঝা গেল কি করে করলাম? এবার পরের ঘরটা করার চেষ্টা কর। একই সিস্টেম একই। এই দেখ টোটালে কিন্তু 100 হবে, এটা শিওর টোটালে 100 হবে। এদিক টাকা টোটালে 100, আবার এখানেও টোটালে 100, মানে টোটালে 100 তো শিওর, এখানে সন্দেহ নেই। তাহলে কি করবো? ক্যালকুলেটর এই মতো শেখালাম ফরম্যাট। হ্যাঁ বল। অবশ্যই 19, এবার ওটা 19 সাল তো কম, এবার 18 সাল করবো। ক্যালকুলেটারে আগে লিখবি 100 লেখ, ক্যালকুলেটর 100 লেখ। ক্যালকুলেটারে লিখলাম আগে 100 ডিভাইডেড বাই টোটাল কত 35 লাখ 35 লাখ ইন্টু লে ইন্টু দিয়ে কত লিখবো 16 লাখ ইকুয়াল টু প্রেস কর কত হচ্ছে 45.71। এগুলো হাতে করে দেখতে হবে। হ্যাঁ, তারপর 4 লাখ লিখে ইকুয়াল টু দেবো কত হচ্ছে 11.43। তারপর 10 লাখ লিখে ইকুয়াল টু দেবো কত হচ্ছে 28.57। 5 লাখ লিখে ইকুয়াল টু দেবো কত হচ্ছে 14.28। তারপর এটা তো কিছুই হবে না, ড্যাশ হয়ে গেল। তারপরে লেখ 20 লাখ লিখে ইকুয়াল টু দে কত হচ্ছে 57.14। 8 লাখ লিখে ইকুয়াল টু দে কত হচ্ছে 22.86। তারপরটা কিছু হবে না। 5 লাখ লিখে ইকুয়াল টু দিলে আগেই করা আছে 14.28। আর 2 লাখ লিখে ইকুয়াল টু দে 5.71। শেষ। এটাই হচ্ছে মিটিং। বুঝে গেলি ব্যাপারটা? বুঝে গেল তো কি বললাম? তাহলে কি বললাম, কমন সাইজ ব্যালেন্স শিট দেখ সব কটা টপিকের উপরই আমি অঙ্ক করে দিলাম, সব কটা টপিকের উপর অঙ্ক করে দিলাম, ঠিক আছে? শুধু একটা অঙ্ক বাড়িতে করবি, কমন সাইজ ব্যালেন্স শিট করালাম তো দেখ, এই দেখ 8-এর অঙ্কটা বাড়িতে করবি, 8-এর অঙ্কটা দেখ, 8-এর অঙ্কটা বাড়িতে করবি কমন সাইজ ব্যালেন্স শিট। কি করে করবো দেখ, স্যার এটা তো ফরম্যাট সাজিয়ে দেয়নি, দেখ ওরা কেমন ভাবে কোশ্চেন দিয়ে, দেখ কোশ্চেন কেমন ভাবে দিয়েছে। 8-এরটা বাড়িতে করবো। 8 নম্বর অঙ্কটা খুঁজে পেয়েছিস? দেখ কেমন দিয়েছে কোশ্চেন। ওরা ইকুইটি শেয়ার ক্যাপিটাল বলেছে, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল বলেছে, রিজার্ভ এন্ড সারপ্লাস বলেছে, নন কারেন্ট লাইবিলিটিস বলেছে, কারেন্ট লাইবিলিটিস বলেছে, নন কারেন্ট অ্যাসেট বলেছে, কারেন্ট অ্যাসেট বলেছে। তার মানে প্রথমে যে অঙ্ক করার আগে তোকে ফরম্যাটটা সাজালাম, এই ফরম্যাটটাকে সাজিয়ে দিতে হবে, বুঝলি? তাকে বুঝলি ফরম্যাট সাজিয়ে, ওর ফরম্যাট দেয়নি কিন্তু সাজিয়ে, ঠিক আছে তো? তাহলে যদি ফরম্যাট সাজিয়ে দেয় তাহলে তো অঙ্ক মুখস্থ করার কোনো ব্যাপারই নেই, মানে জিনিসটা ফরম্যাটটা মনে থাকলে যে এখন যে অঙ্কটা বলি ফরম্যাট সাজিয়ে দিয়েছিল, কিন্তু 8 নম্বর অঙ্কটা ফরম্যাট সাজিয়ে দেবে, কিন্তু তোকে ফরম্যাটটা পড়তে হবে, ঠিক আছে? যদি এই 9-এর মতন অঙ্ক দেয় তাহলে অঙ্ক জলের মতো সোজা, যদি 8-এর মতন অঙ্ক দেয় তাহলে ফরম্যাটটা মনে রাখতে হবে, মনে করতে হবে, ঠিক আছে? যাই হোক, নিশ্চয়ই 8-এর অঙ্কটা করতে পারবি, এই যে ফরম্যাটটা দেখলি তো, এটা দেখে দেখে টুকে নিয়ে তারপর করে আমাকে দেখাবো। তাহলে দেখ এর পাশাপাশি তার পুরো অ্যাকাউন্টসের কোর্স পুরো কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? আজকেই পুরো, আজকে সেপ্টেম্বরের 24 তারিখ, আজকে পুরো অ্যাকাউন্টসের পুরো কোর্স কমপ্লিট, শেষ, ফুল কমপ্লিট।